আসসালামু আলাইকুম। আমি আইনুন নাহার, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি 4th ইয়ারের একটি কোর্স, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স কোর্সটির আন্তর্জাতিক বাণিজ্য নীতি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক বাণিজ্য নীতি চ্যাপ্টারটি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়। এটি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়। এইখান থেকে বোর্ডে শুধুমাত্র থিওরি আসে, এই চ্যাপ্টারে কোনো প্রকার ম্যাথ নেই। এই চ্যাপ্টার থেকে বোর্ডে মিনিমাম 15 মার্কসের থিওরি আসবে, সেটি হচ্ছে পার্ট এর জন্য আসবে, পার্ট বি এবং সি এর জন্য আসবে। আমি কিছু সাজেশন তৈরি করেছি তোমাদের জন্য, যেটি হচ্ছে ক বিভাগের জন্য। ক বিভাগের জন্য প্রথমে যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য নীতি কি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে অবাধ বাণিজ্য কি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে শুল্ক কি। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কোটা কি। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যক্ষ কোটা কি। 6 প্রশ্নটি হচ্ছে সাপটা এর পূর্ণ রূপ কি এবং 7 নম্বরে হচ্ছে ডাম্পিং কি। আশা করি এই 7টি প্রশ্ন পড়লে বোর্ডে আমরা কমন পাবো। এই কোশ্চেন বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেনের আলোচনা থেকেই এই 7টি কোশ্চেনকে ইম্পর্টেন্ট মনে হয়েছে। এবার আমরা একটু আলোচনা করব খ ও গ বিভাগ থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি। খ ও গ বিভাগ থেকে আলাদা করে কোনো প্রশ্ন দেওয়ার প্রয়োজন নাই। যখন এই প্রশ্নটি খ বিভাগের জন্য আসবে তখন এটি 4 নম্বরের জন্য আসবে, আর গ বিভাগ থেকে আসলে এই চ্যাপ্টার থেকে অনেক সময় গ বিভাগে 3টি প্রশ্ন মিলে একটি 10 নম্বরের কোশ্চেন তৈরি হয়। সেই ক্ষেত্রে কোনো কিছু সংজ্ঞা যদি ক নম্বরে থাকে, খ আর গতে এই মাঝখান থেকে যে কোনো একটি কোশ্চেন, যে কোনো 2টি কোশ্চেন আসতে পারে। আচ্ছা, খ বিভাগ ও গ বিভাগ থেকে প্রথম কোশ্চেনটি হচ্ছে বাণিজ্য নীতির হাতিয়ারগুলো আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে উন্নয়নশীল দেশের বাণিজ্য নীতিগুলো কি কি বা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে শুল্ক আরোপের কারণসমূহ বর্ণনা করো। এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট এবং বিগত কয়েক বছর বোর্ডে এই প্রশ্নটি এসেছে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কোটা ও শুল্কের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 5 নম্বর হচ্ছে সাপটা চুক্তির উদ্দেশ্য। সাপটা চুক্তিও ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটি বিগত কয়েক বছরে বোর্ডে 4-5 বারের অধিক এসেছে। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে সংরক্ষণ অপেক্ষা মুক্ত বাণিজ্য অধিক উত্তম, আলোচনা করো। এই হচ্ছে আমার ক বিভাগ এবং খ বিভাগ থেকে তোমাদের জন্য একটি ছোট্ট করে সাজেশন। আমরা এবার আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্য নীতি বা বাণিজ্য নীতি কাকে বলে, বাণিজ্য নীতি বলতে কি বুঝি, বাণিজ্য নীতি কাকে বলে, কি বাণিজ্য নীতি কি। বাণিজ্য নীতি যখন বলতে যাব অবশ্যই এটার সাথে আমাদের আমদানি এবং রপ্তানি, এই দুটি কথা আমাদের জড়িত থাকবে। আমদানি, একটি হচ্ছে রপ্তানি। কারণ একটি দেশের আমদানি এবং রপ্তানি সেটা অবাধ হবে নাকি নিয়ন্ত্রিত হবে, এই সংক্রান্ত বিধিনিষেধকেই আমরা বাণিজ্য নীতি বলি। সরকার যখন কোনো বাণিজ্যের আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করে দিবে, নাকি সেটা অবাধ এবং মুক্তভাবে আমরা আমদানি রপ্তানিটা করতে পারবো, বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকতে পারে। এই বিধিনিষেধগুলোকেই পুরোপুরি আমরা বলতেছি বাণিজ্য নীতি, বা বিধিনিষেধগুলো যে ফরম্যাটে দেয়া থাকবে সেই নীতিগুলোকে আমরা বাণিজ্য নীতি বলি। বাণিজ্য নীতি আমরা কেন করে থাকি, কি উদ্দেশ্যে করে থাকি, বাণিজ্য নীতি করার মূল কারণ উদ্দেশ্যগুলি কি কি। অবশ্যই একটি কাজ করতে গেলে তার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে হবে। বাণিজ্য নীতির উদ্দেশ্যগুলো কি কি? বাণিজ্য নীতির মধ্যে অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। 1 নম্বর উদ্দেশ্য থাকতে পারে আমদানি ও রপ্তানি নীতি। তার মানে আমরা প্রথমেই বলেছি আমদানি এবং রপ্তানি বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মানে আমদানি এবং রপ্তানি নীতি সম্পর্কে প্রণয়ন, বাস্তবায়ন, কি পরিমাণ আমদানি করতে পারবো, কি পরিমাণ রপ্তানি আমাদের করতে পারবো, এইটার প্রণয়ন এবং বাস্তবায়নটাই আমাদের বাণিজ্য নীতিতে আলোচনা করা হয়ে থাকে। 2 নম্বর যদি আমরা বলি, বাণিজ্যের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম বিভাগকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। বাণিজ্যের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম বিভাগটাকে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি। 3 নম্বর যদি বলি, উৎপাদনের সম্প্রসারণ করাও একটি বাণিজ্য নীতির উদ্দেশ্য। তার মানে উৎপাদন খাতটাকে আমরা সামনে আরো এগিয়ে নিয়ে যাওয়াও আমাদের বাণিজ্য নীতির একটি উদ্দেশ্য। 4 নম্বরে বলতে পারি বাণিজ্য ঘাটতি দূর করাও আমাদের বাণিজ্য নীতির উদ্দেশ্য। বাণিজ্য নীতিতে বাণিজ্য ঘাটতি দূর করা হয়ে থাকে।
5 নম্বরে বলতে পারি সরকারের রাজস্ব বৃদ্ধি করা ও বাণিজ্য নীতির উদ্দেশ্য। এটা আসলে প্রধান উদ্দেশ্য, কারণ সরকার কি পরিমাণ রাজস্ব আদায় করবে বাণিজ্য, রপ্তানি এবং আমদানি এই বাণিজ্য নীতির মাধ্যমে তা করে থাকে। 6 নম্বরে বলতে পারি আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা। যেহেতু এখানে আমদানি এবং রপ্তানি জড়িত, তার মানে অবশ্যই এখানে আন্তর্জাতিক বিভিন্ন দেশগুলো আমাদেরকে সহযোগিতা বৃদ্ধি করা, আমরা বিভিন্ন দেশকে সহযোগিতা করব বা তারা আমাদেরকে কি পরিমাণ সহযোগিতা করবে তা এই বাণিজ্য নীতির মাধ্যমে আমরা জানতে পারি। এবং অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন সাধন বাণিজ্য নীতির একটি উদ্দেশ্য। তার মানে বাণিজ্য নীতির কিছু উদ্দেশ্য থাকবে এবং অবশ্যই উদ্দেশ্যগুলো আমাদের অর্থনীতির জন্য অনেক ফলপ্রসূ হবে। এবার যদি আমরা একটু আলোচনা করি বাণিজ্য নীতি কে কয় ভাগে ভাগ করা যায়। অ্যাকচুয়ালি বাণিজ্য নীতিটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আমরা যদি বাণিজ্য নীতিটাকে একটু আলোচনা করি, বাণিজ্য নীতিটাকে কয়টা ভাগে ভাগ করা যায়। বাণিজ্য নীতিটাকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটি অবাধ বাণিজ্য, আরেকটি হচ্ছে সংরক্ষণ বাণিজ্য। অবাধ বাণিজ্য কথাটি বলতে কি বোঝায়? অবাধ, যে কাজের মধ্যে কোনো বাধা থাকবে না, কোনো প্রকার বাধা নিষেধ থাকবে না, তাকে আমরা বলতেছি অবাধ বাণিজ্য। তার মানে আন্তর্জাতিক বাণিজ্য যখন করতে যাব সেই ক্ষেত্রে যখন সরকারের কোনো বাধা নিষেধ, কোনো প্রকার নিয়ম কানুন এখানে থাকবে না, বাধা থাকবে না, সেটাকে আমরা বলতেছি অবাধ বাণিজ্য। আমদানি এবং রপ্তানি পরিচালনার সময় যখন কর, ভর্তুকি, ট্যাক্স বা কোটা এই সমস্ত বিষয়গুলো সংশ্লিষ্ট থাকবে না, সেটাকে আমরা বলতেছি অবাধ বাণিজ্য। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এই অবাধ বাণিজ্যের একদম ঘোর সাপোর্টার। তার মানে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের মতে অবাধ বাণিজ্য আমাদের জন্য ফলপ্রসূ। কারণ কি? কারণ হচ্ছে এখানে সরকারের কোনো শুল্ক, কর, কোটা, ভর্তুকি ইত্যাদির বিধিনিষেধগুলো স্থান পায় না। আমদানি করতে গেলে কি পরিমাণ শুল্ক প্রদান করতে হবে, রপ্তানি করতে গেলে কি পরিমাণ শুল্ক প্রদান করতে হবে, এবং কোটার কোনো পরিমাপ থাকবে না, কোনো প্রকার ভর্তুকির পরিমাপ থাকবে না। এই ব্যাপারগুলি অবাধ বাণিজ্যটাতে স্থান পাবে না, এবং অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এই অবাধ বাণিজ্যকে খুব ভালোভাবে এটা সমর্থন করেছেন। এবার আসো আমরা একটু আলোচনা করি সংরক্ষণ বাণিজ্যটা কি। সংরক্ষণ তার মানে এখানে অবশ্যই, যেহেতু বলেছে এটা অবাধ, তার মানে এটা অবশ্যই বিপরীত হবে। বিপরীত বলতে এখানে যদি কোনো প্রকার বিধিনিষেধ না থাকে, তার মানে এখানে অবশ্যই বিধিনিষেধ থাকবে। কার বিধিনিষেধ? একটি দেশের রাষ্ট্রপ্রধান বলতে আমরা কাকে বুঝি? সরকারকে। সরকারের অবশ্যই বিভিন্ন নিয়ম, নীতি, বিধি, নিষেধ এই সংরক্ষণ বাণিজ্যে আলোচনা করা থাকবে। বিধিনিষেধগুলো কি কি? সরকার কর্তৃক নির্ধারিত শুল্ক, কোটা, ভর্তুকি, বিভিন্ন প্রকার আদান প্রদান, এই জিনিসগুলোর একটিও যদি কোনো বাণিজ্য নীতিতে প্রভাব পড়ে বা প্রভাব রাখে, তাহলে তাকে আমরা বলতেছি সংরক্ষণ বাণিজ্য। তার মানে যে কোনো একটি শুল্ক যদি থাকে তাও আমরা বলবো সংরক্ষণ বাণিজ্য, যদি কোটার উপস্থিতি থাকে তাও বলতে পারি সংরক্ষণ বাণিজ্য, যদি ভর্তুকি থাকতে পারে, আদান প্রদান থাকতে পারে, তাকে যে কোনো একটি উপস্থিতি থাকলে আমরা বলতে পারবো সংরক্ষণ বাণিজ্য। এই গেল আমাদের বাণিজ্য নীতিকে আমরা 2টো ভাগে ভাগ করেছি। এবার আমরা একটু আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্য নীতির হাতিয়ারগুলো কি কি। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হাতিয়ারগুলো কি কি? এটা বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি থিওরি। আন্তর্জাতিক বাণিজ্য নীতির হাতিয়ার। আন্তর্জাতিক বাণিজ্য নীতির হাতিয়ারকে 4টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে শুল্ক, দ্বিতীয়টি কোটা, তৃতীয়টি রপ্তানি, ভর্তুকি, 4 নম্বর হচ্ছে অশুল্ক বাধা। শুল্ক কি? শুল্ক কাকে বলে? এই প্রশ্নটি যেমন ইম্পর্টেন্ট। আমদানি শুল্ক কি? এটিও 1 নম্বরের জন্য আসতে পারে। রপ্তানি শুল্ক কি? এটিও 1 নম্বরের জন্য আসতে পারে। ট্রানজিট শুল্ক কি? এটিও 1 নম্বরের জন্য আসতে পারে। তবে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে শুল্ক কি। শুল্ক কাকে বলে? আমরা একটি দেশের, স্বাধীন দেশের সীমানা অতিক্রম করে, আমরা যখন একটি স্বাধীন দেশের সীমানা অতিক্রম করে অন্য আরেক দেশে আমদানি বা রপ্তানি করতে পারবো। আবারও বলি, একটি স্বাধীন দেশের সীমানা অতিক্রম করে আমরা যখন আমদানি বা রপ্তানি করব এবং সেই দ্রব্যের উপর আরও সীমানা অতিক্রম করার জন্য সেই দ্রব্যের উপর যা
ধার্য করা হয়, যে টাকাটা ধার্য করা হয়, যে পার্সেন্টেজটা ধার্য করা হয়, সেটাকে আমরা বলতেছি শুল্ক। সেটা আমদানি রপ্তানির ক্ষেত্রে হবে এবং তা কি হবে, একটি স্বাধীন দেশের সীমানা অতিক্রম করে যখন আমরা অন্য যে কোনো দ্রব্য, যে কোনো সেবা সামগ্রী এক দেশ থেকে অন্য দেশে আমরা পাঠাতে যাব বা নিজেদের দেশের আমদানি করতে যাব, আনতে যাব, তার উপর যে অর্থটা ধার্য করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি শুল্ক। শুল্ককে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? শুল্ককে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আমদানি শুল্ক, একটি হচ্ছে রপ্তানি শুল্ক, একটি হচ্ছে ট্রানজিট শুল্ক। আমদানি শুল্ক কি? যদি আমরা শুল্ক বলি যে একটি স্বাধীন দেশের সীমানা অতিক্রম করে যেটা আমরা যে অর্থটা ধার্য করতেছি, তার মানে আমদানি শুল্কটা কি? একটি স্বাধীন দেশের সীমানা অতিক্রম করে যখন আমাদের দেশে বা নিজ দেশে কোনো দ্রব্য বা সেবা সামগ্রী আমরা আনবো, আমদানি করব এবং সেই দ্রব্য বা সেবা সামগ্রীর উপরে যে অর্থটা আমরা ধার্য করব তাকে আমরা বলতেছি আমদানি শুল্ক। যেমন একটা উদাহরণ যদি আমরা দেখাই, আমরা তো আমাদের দেশের যেমন মোটর বাইক আমাদের দেশে তৈরি হয় না, কোনো গাড়ি আমাদের দেশে তৈরি হয় না। সাপোজ আমরা যদি জাপান থেকে কোনো গাড়ি আমদানি করি আমাদের দেশের জন্য, গভর্নমেন্ট যদি সেই দ্রব্যের উপর বা সেই গাড়ির মোটর বাইকের উপর যে চার্জটা ধার্য করে, সেই ধার্যটাকে আমরা কি বলতেছি? আমদানি শুল্ক। সাধারণত এই ধরনের দ্রব্যাদির উপর অনেক বিশাল পরিমাণে বড় অ্যামাউন্টের, যেমন 50% হতে পারে, 40% হতে পারে, বড় পরিমাণে শুল্ক ধার্য করা হয়। তার মানে আমরা যখন বাইরে থেকে কোনো দ্রব্য আনবো বা সেটার উপর যে অর্থটা ধার্য করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি আমদানি শুল্ক। এবারে আমরা একটু আসি রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্কটা কি? কোনো স্বাধীন দেশে সীমানা অতিক্রম করে আমরা যদি কোনো পণ্য বা সেবা সামগ্রী আমরা যদি বিদেশে পাঠাই বা আমাদের দেশের সীমানা অতিক্রম করে আমরা যদি আন্তর্জাতিক অন্য কোথাও দ্রব্য বা সেবা সামগ্রী পাঠানো হয়, তাকে আমরা বলতেছি রপ্তানি শুল্ক। তার মানে বিদেশে পণ্য ক্রয়, তার সাথে আরেকটা জিনিস আছে, সেখানে হচ্ছে অবশ্যই বিক্রয়ের উদ্দেশ্যে হতে হবে। বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যদি কোনো অন্য দেশে রপ্তানি করে থাকি তাকে আমরা বলতেছি, এবং তার উপর যে শুল্কটা ধার্য করা হয় তাকে আমরা বলতেছি রপ্তানি শুল্ক। যেমন হতে পারে আমাদের দেশে চামড়ার উপরে আমরা আমাদের দেশে দেশীয় পোশাক আমরা বিদেশে রপ্তানি করি, তার উপর আমাদের শুল্ক হতে পারে। আমরা চিংড়ি বাহিরে রপ্তানি করতেছি, সেই চিংড়ির উপর আমরা শুল্ক ধার্য করতে পারি। এবার আসো ট্রানজিট শুল্ক। ট্রানজিট কি? ট্রানজিট মানে এক জায়গা থেকে যেতে গেলে আমরা আরেকটা জায়গাকে ব্যবহার করা, ইউজ করা। তার মানে আমরা যদি একটি দেশের পণ্য আরেকটি দেশের উপর দিয়ে আমাদেরকে যেতে হয় এবং সেই দেশের যে পারমিশনটার প্রয়োজন হয় তাকে আমরা বলতেছি ট্রানজিট। তার মানে এক দেশের ভূখণ্ডের উপর দিয়ে অন্য দেশের গমনকারী পণ্য বা সেবা সামগ্রীর উপর যে শুল্ক আরোপ করা হয়, এক দেশের উপর দিয়ে অন্য দেশের শিল্প বা সেবা সামগ্রী আরোপের সময় যে শুল্কটা ধার্য করা হয় তাকে বলা হচ্ছে ট্রানজিট শুল্ক। ট্রানজিট শুল্ক যেমন ভারত সরকার যদি কোনো দ্রব্য নিতে চায় অন্য কোনো দেশে, যদি বাংলাদেশকে ব্যবহার করে, তাহলে এখানে ট্রানজিটটা কার উপর হবে? বাংলাদেশের উপর হবে। তার মানে ভারত কোনো পণ্য বা সেবা নিচ্ছে, সেটা কার উপর দিয়ে? বাংলাদেশের সীমানা অতিক্রম করে তাদের দেশে নিচ্ছে, এটাকে আমরা বলতেছি ট্রানজিট শুল্ক। এবার আসি 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কোটা কি? কোটা কাকে বলে? কোটা কোটা বলতে কোনো ফিক্সড কোনো কিছু বলে দেয়া যে এত জনের বেশি এই কাজটা করতে পারবে না বা এত টাকার বেশি এই জিনিসটা কোথাও পাঠানো যাবে না। সেই ক্ষেত্রে আমরা কোটাকে কি বলতেছি? আমদানি বা রপ্তানির ক্ষেত্রে দেশীয় গভর্নমেন্ট বা সরকার যখন কোনো সীমানা নির্ধারণ করে দেয়, সেটা মূল্যের উপরও হতে পারে, পরিমাণের উপর হতে পারে। আমদানি এবং রপ্তানির উপর যখন সরকার কোনো সীমানা নির্ধারণ করে দেয়, সেটা মূল্যের উপর হতে পারে, পরিমাণগত হতে পারে, তাকে আমরা বলতেছি কোটা। তার মানে কোটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারতেছি, কিন্তু আমি এখানে দুটো ভাগেই দেখাচ্ছি, প্রত্যক্ষ কোটা এবং পরোক্ষ কোটা। প্রত্যক্ষ কোটা কি? প্রত্যক্ষ কোটা হচ্ছে একটি নির্দিষ্ট সময় কি পরিমাণ পণ্য আমদানি বা রপ্তানি করা হবে তা যদি পরিমাণগতভাবে পার্থক্য উল্লেখ থাকে, একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য একটি নির্দিষ্ট সময়ে আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কি পরিমাণ নির্ধারণ করা থাকবে, পরিমাণগত নির্ধারণটা থাকলে তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ
কোটা। এবার আসি পরোক্ষ কোটা কাকে বলে। পরোক্ষ কোটা ঠিক এটাকে বলা হচ্ছে পরিমাণগত, তাহলে এখানে কি হবে মূল্যগত। একটি নির্দিষ্ট সময়ে একটি কত মূল্যের পণ্য, কত টাকার পণ্য বা কত ডলারের পণ্য একটি মূল্য নির্ধারণ থাকবে, তা যদি আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে নির্ধারণ করে দেয়া হয় তাকে বলা হচ্ছে পরোক্ষ কোটা। আবারও বলি, একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য যখন মূল্যের ভিত্তিতে নির্ধারণ করে দেয়া হয় সেটা হচ্ছে পরোক্ষ কোটা, আর পরিমাণের ভিত্তিতে যখন নির্ধারণ করে দেয়া হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ কোটা। এবার 3 নম্বর পয়েন্টে আলোচনা করি, রপ্তানি ভর্তুকি কি। রপ্তানি ভর্তুকি কি? রপ্তানি ভর্তুকি কি? আমরা যখন দেশে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে রপ্তানিকৃত দ্রব্যের মূল্যের ভিত্তিতে যে আর্থিক সহায়তা প্রদান করা হয়, আবারও বলা হচ্ছে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের, এখানে মূল লক্ষ্য হচ্ছে রপ্তানি বাণিজ্যটাকে সম্প্রসারিত করা। রপ্তানি বাণিজ্যটাকে সম্প্রসারণের লক্ষ্যে রপ্তানিকারককে যে আর্থিক সহায়তা বা ভর্তুকি প্রদান করা হচ্ছে তাকে বলা হচ্ছে রপ্তানি ভর্তুকি। এটা বিভিন্ন রকম হতে পারে, এটা নগদ সহায়তা দিয়েও হতে পারে, নগদ অর্থ দ্বারা সহায়তা প্রদান করা হতে পারে, অথবা শুল্কের পরিমাণটাকে কমিয়ে এই ভর্তুকিটা বা সহায়তাটা করা যেতে পারে, অথবা সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমেও এখানে সহায়তা করা যেতে পারে। তার মানে নগদ অর্থ হতে পারে, নগদ সহায়তা হবে, অথবা আমরা যদি শুল্কটাকে রপ্তানি করার ক্ষেত্রে পণ্যের উপর যদি শুল্কটাকে একটু কম ধরি সেই ক্ষেত্রে এটা রপ্তানি ভর্তুকি হবে। এবং আমরা যদি যে রপ্তানিকারক তাকে যদি আমরা সহজ শর্তে ঋণ দেই ব্যাংক থেকে, সেটাও রপ্তানি ভর্তুকির মধ্যেই পড়বে। এরপরে আসি আমরা 4 নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে অশুল্ক বাধা। অশুল্ক বাধা সাধারণত এটা একটি দেশের আমদানির পণ্যের উপর বা বিদেশের থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপ করা বা বিদেশের আমদানিকৃত পণ্যটাকে কম আনার জন্যই এই অশুল্ক বাধাটাকে ব্যবহার করা হয়ে থাকে। এটার অনেকগুলো কারণ থাকে, এটার উপর আসলে শুল্কটা প্রদান করা হয় না। আভ্যন্তরীণ শিল্পকে সংরক্ষণ করা হচ্ছে আসলে অশুল্ক বাধার প্রধান উদ্দেশ্য। মূলত উদ্দেশ্যটা কি? আভ্যন্তরীণ যে আমাদের শিল্পগুলি আছে তাকে সংরক্ষণ করাই হচ্ছে অশুল্ক বাধার প্রধান লক্ষ্য। কিন্তু এছাড়াও অনেক ক্ষেত্রে বাহিরের থেকে পণ্য আমদানিতে নিরুৎসাহিত করার জন্য অশুল্ক বাধাটা অনেক সময় কাজ করে। আবার অনেক সময় একটি দেশ আরেকটি দেশকে একটি পণ্য রপ্তানির ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিতে পারে। যেমন ধরা যায়, যদি আমেরিকান গভর্নমেন্ট আমাদের দেশ থেকে রপ্তানি পণ্য নিচ্ছে, পোশাক নিচ্ছে, এখন তারা যদি শর্ত জুড়ে দেয় যে না, তোমাদের দেশের শিশু শ্রমটাকে তোমরা এটার মধ্যে ব্যবহার করতে পারবে না, এটাও কি, এটা আমাদের জন্য একটা শর্ত দেয়া যে শিশু শ্রমটাকে ব্যবহার না করে আমরা পোশাক শিল্পটাকে আমরা আমেরিকাতে যখন আমরা রপ্তানি করব, যে পোশাক শিল্পটা আমরা পাঠাবো। এই হচ্ছে আমার আন্তর্জাতিক বাণিজ্য নীতির হাতিয়ার সম্পর্কে একটু আলোচনা। এবার আসো আমরা আমাদের পরবর্তী যে আলোচনা সেটাতে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে শুল্ক আরোপের কারণসমূহ। আমরা কেন আসলে শুল্কগুলি আরোপ করে থাকি, শুল্ক আরোপের মূল কারণগুলো কি কি। শুল্ক আরোপের অনেকগুলো কারণ আছে, এর মাঝখান থেকে আমি অল্প কিছু কারণ তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম কারণ, একদম মোস্ট ইম্পর্টেন্ট কারণ, বাণিজ্য নিয়ন্ত্রণ করা। শুল্কটাকে কেন আমরা আরোপ করি বা কেন আমরা কোনো পণ্যের উপরে শুল্কটাকে ধার্য করি? 1 নম্বর হচ্ছে বাণিজ্যটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। বাণিজ্য বলতে আমরা আমদানি এবং রপ্তানিটাকে বোঝাচ্ছি। বাণিজ্য বলতে আমরা কাকে বোঝাচ্ছি? আমদানি এবং রপ্তানিটাকে। বিশেষ করে আমদানির ক্ষেত্রে আমরা বিলাসবহুল পণ্যগুলোকে নিরুৎসাহিত করার জন্যই আমরা শুল্কটাকে আরোপ করে থাকি। কারণ আমাদের দেশে আমরা যদি বিলাসবহুল যে দ্রব্যাদিগুলো আছে তাকে নিরুৎসাহিত করাই হচ্ছে এই বাণিজ্য নিয়ন্ত্রণের মূল লক্ষ্য। এখানে এই জন্য শুল্কটাকে কি করা হচ্ছে? ধার্য করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে রাজস্ব আহরণ। রাজস্ব আহরণ বলতে সরকারের অর্থ বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি। রাজস্ব, সরকারের যখন রাজস্ব বৃদ্ধি করাটাই হচ্ছে শুল্ক আরোপের আরেকটি কারণ। সরকারকে রাজস্ব বৃদ্ধিতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? আমদানি এবং রপ্তানির উপর যদি আমরা শুল্কটাকে ধরি, তা অবশ্যই সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে এবং এটা অবশ্যই সরকারের রাজস্ব বৃদ্ধির যে ফান্ড আছে সেখানে এই টাকাটা জমা হবে।
3 নম্বর ক্ষতিকর দ্রব্যের আমদানি নিয়ন্ত্রণ। বিদেশ থেকে যত ক্ষতিকর দ্রব্যাদি আছে, নেশা জাতীয় দ্রব্যাদি আছে বা যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা আমাদের মানব জাতির জন্য ক্ষতিকর, এই সমস্ত দ্রব্যাদি আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সেই আমদানিকৃত দ্রব্যের উপর শুল্কটাকে ধার্য করা হয়ে থাকে। তার মানে ক্ষতিকর দ্রব্য যা সেটা সিগারেট হতে পারে বা বিদেশি কোনো ড্রিঙ্কস হতে পারে, সেই ক্ষতিকর দ্রব্যের উপর বা বিভিন্ন ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টও ওষুধপত্রও হতে পারে, ক্ষতিকর দ্রব্যের আমদানি নিয়ন্ত্রণ করার জন্য সেই আমদানিকে উপর শুল্ক ধার্য করা হয়ে থাকে। উৎপাদন প্রক্রিয়ায়, এর পরের পয়েন্টটি হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় সম্পদের পুনর্বন্টন। উৎপাদন প্রক্রিয়ায় সম্পদের পুনর্বন্টন, উৎপাদন প্রক্রিয়াকে পুনর্বন্টন করার জন্য, উৎপাদন খাতটাকে, সম্পদটাকে পুনরায় বন্টন করার জন্য শুল্কটাকে ব্যবহার করা হয়ে থাকে। কোনো বিশেষ খাতকে গুরুত্ব দেওয়ার জন্য, কোনো বিশেষ খাতের উৎপাদনকে গুরুত্ব দেওয়ার জন্য শুল্কটা ধার্য করা হয়ে থাকে। এর পরের পয়েন্টটি হচ্ছে বিশেষ খাতকে অগ্রাধিকার প্রদান করা। বিশেষ কোনো খাতকে, একটি দেশের অভ্যন্তরের বিশেষ কোনো খাতকে যদি অগ্রাধিকার প্রদান করার জন্য সেই ক্ষেত্রে শুল্কটা ধার্য করা হয়ে থাকে। আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করা। এর পরের পয়েন্টটি হচ্ছে আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করা। আভ্যন্তরীণ উৎপাদনটা কিভাবে বৃদ্ধি করা যায়? শুল্ক আরোপের মাধ্যমে আমদানিকৃত দ্রব্যের আভ্যন্তরীণ দাম বাড়িয়ে দেওয়া যায়। আমদানিকৃত দ্রব্যের আভ্যন্তরীণ দামটাকে বাড়িয়ে দেওয়া যায়, এতে আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পায়। আমরা যখন কোনো পণ্য বিদেশ থেকে আমদানি করে আনবো, তার দাম যদি শুল্ক আরোপের মাধ্যমে বৃদ্ধি পায়, তাহলে আমাদের দেশের যে উৎপাদন আছে সেটা বৃদ্ধি করা সম্ভব। কিভাবে? আমরা যদি ভারত থেকে পেঁয়াজ আনি, সেই পেঁয়াজের উপর যদি আমরা শুল্কটাকে বেশি ধার্য করি, সেই ক্ষেত্রে আমাদের দেশীয় যে চাষিরা আছে তারা যদি কি করবে, যে ভারতের পেঁয়াজের দাম যখন বেশি থাকবে তখন বাংলাদেশি মানুষ কি করবে, বা দেশের অভ্যন্তরে যে পেঁয়াজটা আছে তার পুরো নির্ভরশীল হবে। সেই ক্ষেত্রে আমাদের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধিও পাবে এবং চাষিরা উৎসাহ বোধ করবে যে দেশের উৎপাদনকে আরো বৃদ্ধি করার জন্য। 7 নম্বর পয়েন্টটি হচ্ছে লেনদেনের ভারসাম্য রক্ষা করা। লেনদেনের ভারসাম্য রক্ষা করা। আমদানি হ্রাসের অনেক সময় আমদানি হ্রাস করে আমাদের নিজস্ব পণ্যটাকে সহায়তা করার ক্ষেত্রেও লেনদেন করে থাকে, এই শুল্কটা আমার কাজ করে থাকে। 8 নম্বর হচ্ছে পণ্য কাঠামোর পরিবর্তন করা। পণ্যের যে কাঠামোগত আছে সেই কাঠামোগত পরিবর্তনও করা হয়ে থাকে কার মাধ্যমে? এই শুল্ক আরোপের মাধ্যমে। আশা করি এতটুকু পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না বা সমস্যা হচ্ছে না। এইখান থেকে আমরা আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে শুল্ক ও কোটার পার্থক্য। এই প্রশ্নটি বিগত কয়েক বছর বোর্ডে কয়েকবার এসেছে। এটি পার্ট বিতেও এসেছে, পার্ট সিতেও এসেছে। পার্ট বিতে 4 নম্বরের জন্য এসেছে, পার্ট সিতে 5 নম্বরের জন্য এসেছে। শুল্ক ও কোটার পার্থক্য, শুল্ক এবং কোটা মধ্যে যে পার্থক্য আছে সেটা। পার্থক্যগুলিকে আমি কয়েকটি পার্থক্য লিখতে গেলে অবশ্যই তোমরা একটি ছক লিখবে। ছকের মধ্যে পার্থক্যের বিষয়বস্তু থাকবে, এক পাশে শুল্ক থাকবে, আরেক পাশে কোটার নাম থাকবে। সেভাবে করেই শুল্কের পার্থক্যগত বিষয়গুলোর মধ্যে 1 নম্বরে যদি লিখি, তাহলে 1 নম্বরটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। শুল্ক কাকে বলে, কোটা কাকে বলে? শুল্ক কাকে বলে? একটি স্বাধীন দেশের সীমানা অতিক্রম করে যখন আমরা কোনো পণ্য আমদানি বা রপ্তানির উপর যে অর্থ ধার্য করা হয় তাকে বলা হচ্ছে শুল্ক। আর কোটা কাকে বলে? কোটা হচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো পরিমাণগত বা মূল্যগত যে বাধা নিষেধ দিয়ে দেওয়া হয় তাকে বলা হচ্ছে কোটা। তার মানে সংজ্ঞাগত পার্থক্য দু রকমের, দুটা হয়ে গেল। এবার আসি আমরা নমনীয়তা। নমনীয়তার ক্ষেত্রে, নমনীয় কাকে সহজে নমনীয়? শুল্ক অবশ্যই নমনীয়, কারণ এর মধ্যে কোনো পরিমাণগত বা মূল্যগত কোনো বিধিনিষেধ থাকে না। তো কোটার ক্ষেত্রে কোটা অবশ্যই অনমনীয়, কারণ হচ্ছে কোটার মধ্যে আমদানি ও রপ্তানি কোটার ক্ষেত্রে নির্দিষ্টভাবে বিধিনিষেধ বেঁধে দেয়া হয়। প্রতিযোগিতা, 3 নম্বর পয়েন্টটি হচ্ছে প্রতিযোগিতা। প্রতিযোগিতা কি? শুল্ক আরোপের ফলে দেশের অভ্যন্তরের বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে, কিন্তু কোটার মাধ্যমে সেই প্রতিযোগিতার সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোটাটার মাধ্যমে, কোটা হচ্ছে বৈষম্যমূলক কোটার মাধ্যমে সেই প্রতিযোগিতার কোনো সম্ভাবনা নেই। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে বৈষম্যমূলক প্রতিক্রিয়া।
বৈষম্যমূলক প্রতিক্রিয়া, শুল্কের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না, কিন্তু কোটার ক্ষেত্রে অবশ্যই কোনো নির্দিষ্ট পণ্যের উপর বৈষম্যমূলক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবার আসি 6 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, বাজার প্রক্রিয়ার ভূমিকা। বাজার প্রক্রিয়ার ভূমিকা, শুল্ক ও কোটার বাজার প্রক্রিয়ার ভূমিকা। বাজার প্রক্রিয়ার ভূমিকা হচ্ছে শুল্কের মাধ্যমে চাহিদা ও যোগানের বাজার প্রক্রিয়ার ভূমিকা রাখা যায়। চাহিদা এবং যোগানের বিষয়টি কি এখানে চাহিদা এবং যোগানের বাজার প্রক্রিয়ার বিষয়টি জড়িত থাকে, কিন্তু কোটার ক্ষেত্রে চাহিদা এবং যোগানের কোনো বাজার প্রক্রিয়ার বিষয়টি জড়িত থাকে না। 6 নম্বর হচ্ছে মূল্যের উপর প্রভাব। শুল্ক অবশ্যই মূল্যের উপর প্রভাব সৃষ্টি করে, কারণ আমদানির উপর যদি আমি শুল্ক বেশি ধার্য করি তাহলে দেশে আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি পাবে, কিন্তু কোটার ক্ষেত্রে কোনো মূল্যের উপর প্রভাব পড়ে না। কোটা সাধারণত একচেটিয়া বাজারের উপর বেশি প্রভাব ফেলে। কোটার কারণে আসলে একচেটিয়া বাজারটা বেশি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। 7 নম্বর রাজস্ব প্রভাব। শুল্কের মাধ্যমে আমাদের সরকারের রাজস্ব বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা আছে, কিন্তু কোটার মাধ্যমে সরকারের রাজস্বটা সাধারণত সেভাবে বৃদ্ধি পায় না, কিন্তু শুল্কের মাধ্যমে সরকারের রাজস্বের প্রভাবটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কিন্তু কোটার মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এই ছিল আমাদের আজকের এতটুকু আলোচনা। এবার আমরা আরেকটি ইম্পর্টেন্ট একটি থিওরি নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই প্রশ্নটি হচ্ছে সাপটা কি? সাপটা কি? সাপটা চুক্তির উদ্দেশ্য কি বা সাপটা চুক্তির কারণ কি? সাপটার মানে কি? সাপটার পূর্ণরূপ কি? একটা প্রশ্ন ছিল, সাপটা এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাসোসিয়েশন। ট্রেড এগ্রিমেন্ট। তার মানে সাপটা কি? সাপটা বলতে কি বুঝি বা সাপটার মূল উদ্দেশ্যটা কি? সাপটা সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। সাপটা মূলত সাউথভুক্ত বা সার্কভুক্ত দেশগুলোর একটি চুক্তি। সার্কভুক্ত দেশগুলোর একটি চুক্তিকে আমরা বলতেছি সাপটা চুক্তি। এই সাপটা চুক্তিটি 1993 সালের ঢাকায় সর্বপ্রথম ঢাকায় যখন সার্ক সম্মেলনটা হয়েছে 1993 সালের, সে সময় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটি চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। কত সালে? 1993 সালে ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এই চুক্তিটা সর্বপ্রথম প্রস্তাব দেয়া হয়েছে এবং 1993 সালের 11ই এপ্রিল সাপটা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। 1993 সালের 11ই এপ্রিল সাপটা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরকারী দেশগুলো কারা কারা? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যারা যারা ছিল, কারা কারা ছিল? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। তার মানে কে কে ছিল সার্কভুক্ত দেশগুলোর মধ্যে? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার অ্যাকচুয়ালি যখন 1993 সালে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে তারও 2 বছর পরে 1995 সালের 8ই ডিসেম্বর এর কার্যক্রম শুরু হয়েছে। 1995 সালের 8ই ডিসেম্বর এর কার্যক্রম শুরু হয়েছে। মূলত সার্কভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নতি সাধন করা এবং বাণিজ্যিক গতিশীলতাই ছিল এর মূল লক্ষ্য। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যাতে বাণিজ্যিক গতিশীলতা সৃষ্টি হয় এবং অর্থনৈতিক উন্নয়ন সাধন হয়, এই চুক্তিটার মূল লক্ষ্যটাই ছিল সেটা। 2004 সালের জানুয়ারি মাসে 12তম শীর্ষ সম্মেলনে সাপটাকে একটুখানি পরিবর্তন করে সেখানে সাপটা চুক্তি বাস্তবায়ন হয়। সাপটা চুক্তি বাস্তবায়ন হয়। তার মানে কত সালে? 2004 সালে। এটার ইয়ে ছিল যে এরপর সাপটার পরে আসা হচ্ছে কি? সাপটা চুক্তি। সাপটা চুক্তিটা কত সালে আসে? 2004 সালে 12তম সার্ক শীর্ষ সম্মেলনে। সাপটার পূর্ণরূপটা কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড
ফ্রি ট্রেড এরিয়া। সাফটার পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এটা কখন করা হয়েছিল? 2004 সালে। এটার মূল উদ্দেশ্য কি ছিল? যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে পণ্যের আমদানি বা রপ্তানি হবে তার শুল্ক সর্বনিম্ন পর্যায়ে করা, মিনিমাম 5% নিয়ে আসা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমদানি রপ্তানির পণ্যগুলোর আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক 5% নিয়ে আসা নির্ধারণ করাটাই ছিল এই চুক্তিটার মূল উদ্দেশ্য। এরপরে আসি সাপটা চুক্তির উদ্দেশ্যটা কি। সাপটা চুক্তিটা আমরা আসলে করেছিল যে এই কারণে মূল উদ্দেশ্য আছে। সাপটা চুক্তির কিছু উদ্দেশ্য আছে। এর মধ্যে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ধাপে ধাপে শুল্ক সাপেক্ষে শুল্ককে কম নির্ধারণ করে বাণিজ্যকে বাড়ানোই ছিল সাপটা চুক্তির প্রথম উদ্দেশ্য। তার মানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যকে বাড়ানোই ছিল এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য। 2 নম্বর পয়েন্টটি ছিল সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য গড়ে তোলা, যাতে করে শুল্কের হারটা একেবারেই কম থাকবে এবং একটা অবাধ বাণিজ্য এলাকা ঘোষণা করা এবং শুল্ক সংঘ ঘোষণা করা, যাতে করে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অবাধে এবং বাণিজ্য করা যায়। 3 নম্বর পয়েন্টটি ছিল সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, উৎপাদন খাতকে বৃদ্ধি করা এই চুক্তিটির আরেকটি উদ্দেশ্য। তার মানে 3 নম্বর উদ্দেশ্যটা কি ছিল? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগকে বাড়ানো, উৎপাদন খাতকে বাড়ানো, বাণিজ্যকে সম্প্রসারণ করা এই চুক্তিটির 3 নম্বর একটি উদ্দেশ্য ছিল। 4 নম্বর কি উদ্দেশ্য ছিল? অর্থনৈতিক দৃঢ়করণ। সবকিছুর মূল কারণটি হচ্ছে অর্থনীতি, কারণ প্রত্যেকটা দেশ কাজ করে কেন? তার অর্থনীতিকে উন্নত করার জন্য। ঠিক সাপটা চুক্তিরও মূল কারণটা ছিল প্রত্যেকটি দেশের অর্থনীতিটাকে দৃঢ় করা, যাতে উন্নত করতে পারে। এটি ছিল এই চুক্তির আরেকটি প্রধান বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যেখানে জনসংখ্যার পরিমাণটা বেশি, জন অধ্যুষিত যে এলাকাগুলি আছে সেখানে কল্যাণ নিশ্চিত করা, সেই সমস্ত জনগণের কল্যাণটাকে নিশ্চিত করাই ছিল এই সাপটা চুক্তির আরেকটি প্রধান উদ্দেশ্য। কোথায়? সার্কভুক্ত দেশগুলো যেখানে জনকল্যাণমূলক এলাকা, সেই এলাকাতে জনকল্যাণ সাধন করাই ছিল এই চুক্তির আরেকটি উদ্দেশ্য। আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসে তোমাদেরকে যতটুকু আমরা আলোচনা করেছি ততটুকু বুঝতে তোমাদের খুব বেশি কষ্ট হবে না আশা করি। আর অচিরেই আমরা এই করোনাকালীন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে খুব সহজে আমাদের ক্লাসরুমে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।